হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরতের যে আবেদন সেটা কিন্তু চলছে, অর্থাৎ অনলাইন আবেদন করে আপনারা কিন্তু আপনাদের যে টাকা সেটা কিন্তু ফেরত পেতে পারেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কাদের টাকা ফেরত দিবে, কাদের টাকা ফেরত দিবে না, কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, নির্ভুলভাবে আপনারা কিভাবে আবেদন করতে পারেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম। আজকে কিন্তু আমরা সরাসরি যে এই যে অনলাইন অ্যাপ্লাই এটা কিন্তু আমরা দেখে নেব। তো আপনাদের কাছে যদি রোজ ভ্যালি চিট ফান্ডের কোনো রকম টাকা ফেসে থাকে বা দলিল থেকে থাকে বা ওই যে সার্টিফিকেট সেটা থেকে থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করে আপনাদের টাকা ফেরত নিতে পারেন। তো চলুন বিস্তারিত নির্ভুলভাবে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে রিফান্ডের জন্য সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আবেদন করার পূর্বে আপনাদের কাছে যে ডকুমেন্টটা থাকতে হবে সেটা হচ্ছে আপনারা যে রোজ ভ্যালি কোম্পানিতে মানে বিনিয়োগ করেছিলেন সেটার যে সার্টিফিকেট বা সেটার যে রসিদ বা সেটার যে সিরিয়াল নাম্বার, যে কোনো যদি কিছু আপনার কাছে থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, নতুবা কিন্তু আবেদন করতে পারবেন না। তো অবশ্যই দেখবেন আপনাদের কাছে কোন কোম্পানি রয়েছে। দেখুন রোজ ভ্যালি অনেকগুলো কোম্পানি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টস লিমিটেড। তো আপনাদের কাছে কিন্তু অন্য কিছু থাকতে পারে, এই যে প্রথম রোজ ভ্যালি এটুকু তো থাকবে, তারপরে হয়তো হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট নেই, আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে। তো যাই হোক, এই যে রোজ ভ্যালির টাকা এখন দেওয়া হচ্ছে, রিফান্ড অনলাইনের জন্য আবেদন চলছে রিফান্ডের জন্য, সেটা আপনারা যে করতে চান তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এরকম দলিলটা লাগবে বা সার্টিফিকেটটা লাগবে। না হলে আপনার কাছে এই যে রসিদ রয়েছে, যদি আপনারা দলিলটা কোম্পানিতে জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু সেই জমা দেওয়ার যে রসিদ সেটা কিন্তু লাগবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার আমরা বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে দেখে নেব কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই রোজ ভ্যালি অ্যাসিড ডিসপোজাল যে কমিটির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আমরা চলে এসেছি। এখানে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সোজা কিন্তু আপনারা এই রোজ ভ্যালি অ্যাসিড ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এবং এখান থেকেই আপনাদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এবং আপনারা যদি নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের নিউজ এখানে দেখতে পাবেন। তার মধ্যে যেটা আমি আপনাদের দেখে নিতে বলবো সেটা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ এই যে ওয়েবসাইট খোলা হয়েছে এটার মাধ্যমে কি করা হবে। দেখুন এখানে নিচের দিকে আসলে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি। আপনাদের প্রথম লাইনটুকু শুধু আমি দেখিয়ে দিই, প্রথম প্যারাটা বলছে রোজ ভ্যালির কোম্পানিগুলির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে 2015 সালের WPO নং 275-এ মাননীয় হাইকোর্ট কলকাতা কর্তৃক 15ই মে 2015 তারিখের একটি আদেশ দ্বারা রোজ ভ্যালি সম্পদ নিষ্পত্তি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি কিন্তু আপনাদের যে টাকা সেটা কিন্তু ফেরত দেওয়ার কাজ করছে এবং সেই আপনাদের টাকা নেওয়ার জন্য আপনাদের কিন্তু অনলাইন আবেদনও করতে হচ্ছে। তো আশা করি এটুকু আপনারা ওভারভিউর মাধ্যমে বুঝতে পারলেন। আরও এখানে আপনাদের অনেক ধরনের রয়েছে মানে কোশ্চিন উত্তর, যেগুলো অনেকেই আপনাদের মনে থাকে যে কিভাবে কি করতে হবে, যত রকমের আপনাদের কোশ্চিন রয়েছে, অর্থাৎ FAQ সচরাচর যেগুলো আপনারা কোশ্চিন করে থাকেন তার উত্তর কিন্তু নিচে এগুলো সব দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে সেগুলো পড়ে নিতে পারেন। তো আজকে আর আমরা এগুলো দেখবো না, আমরা সোজাসুজি কী দেখবো, আবেদন পদ্ধতি। তো দেখুন এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু খুলে গেছে। তো যাই হোক, এগুলো বাংলায় রয়েছে যার জন্য আপনাদের একটু মানে প্রবলেম হতে পারে, কারণ দেখুন এখানে হোম লেখাটা বাড়ি রয়েছে, তো তারপরে পটভূমি রয়েছে, সম্পর্কিত রয়েছে। তো যাই হোক, এটাকে আমি একটু পেজটাকে আবার ইংলিশে কনভার্ট করে নেব, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে আবেদন করতে। দেখুন এখানে ট্রান্সলেটের উপরে ক্লিক করব, আবারও কিন্তু আমরা কী করবো, এখানে আন্ডুতে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে ওয়েবসাইটটা কিন্তু আবার ইংলিশে চলে আসলো। আবার 3 লাইনে আমরা ক্লিক করব, তারপরে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট কোম্পানিজ, এখানে নিউজ অ্যান্ড নোটিস, ইনভেস্টর আর আপলোড সার্টিফিকেট। তো আপনাদের আবেদন করার জন্য এই যে আপলোড সার্টিফিকেট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা আপলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম। আপলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা একটু লোড নেয়, তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই কিন্তু এখানে আবেদনপত্র সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে
আবেদন কিন্তু ফর্ম যেটা সেটা খুলে গেল। তো আপনাদের এবার আমি বলবো আবারও 3 লাইনে ক্লিক করে আপনারা কিন্তু ডেস্কটপ সাইটে এই সাইটটাকে ওপেন করবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ঠিকভাবে দেখতে পারবেন। আর যদি কম্পিউটার বা ল্যাপটপে আবেদন করেন সেক্ষেত্রে তো আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। তো দেখুন এখানে প্রথমে যেটা বলছে আপলোড সার্টিফিকেটের নিচে ইনভেস্টর নমিনি আদার্স, এখানে প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনি কার দ্বারা আবেদন করছেন। যদি ইনভেস্টর নিজে আবেদন করে সেক্ষেত্রে ইনভেস্টর এখানে দেবে, যদি তার নমিনি আবেদন করে থাকে তাহলে এখানে দিতে হবে, এবং ইনভেস্টর নমিনি কেউ যদি আবেদন না করে আদার্স কেউ করে থাকে ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে এটাতে কিন্তু সিলেক্ট রাখতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু আপনি দেবেন। ধরুন আপনি নমিনি রয়েছেন, নমিনি সূত্রে আবেদন করছেন, সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। আদার্স হয়ে থাকলে এটাতে ক্লিক করবেন। আপনি যদি নিজে ইনভেস্টর হন সেক্ষেত্রে এটার উপর ক্লিক রেখে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। তো আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে ইনভেস্টর কীভাবে করতে পারবে। ধরুন আমি রোজভ্যালিতে ইনভেস্ট করেছি, সেক্ষেত্রে আমি সরাসরি আবেদন করছি। দেখুন এখানে প্রথমে যেটা বলছে নেম অফ দ্য ইনভেস্টর, অর্থাৎ যে আবেদন করেছিল বিনিয়োগ করেছিল সেই আবেদনকারীর নাম কিন্তু এখানে দিতে হবে, বা যে ইনভেস্ট করেছিল তার নাম কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে নামটা দেওয়ার পরে আপনাদের কিন্তু দেখুন এখানে কোম্পানি সিলেক্ট করতে বলছে। তো আমরা দেখুন এখানে সিলেক্ট কোম্পানির উপরে ক্লিক করব। এখানে দেখুন অনেক কোম্পানি রয়েছে, তো এখান থেকে আপনার যেটা কোম্পানি সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এমন নয় শুধু যে রোজভ্যালির টাকা দিচ্ছে, দেখুন রোজভ্যালি ছাড়াও কিন্তু অন্যান্য কোম্পানি রয়েছে। তো ম্যাক্সিমামটাই দেখুন রোজভ্যালি রয়েছে। আর তাছাড়াও কিন্তু দেখুন আদ্রিজা গোল্ড কর্পোরেশন লিমিটেড রয়েছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে, চকোলেট হোটেল প্রাইভেট লিমিটেড রয়েছে। আপনারা কিন্তু যেটাতে আবেদন বিনিয়োগ করেছিলেন সেটাতে এখন আপনারা সিলেক্ট করে আবেদন করবেন। তো দেখুন আমার ক্ষেত্রে এখানে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে রোজভ্যালি যেটা হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড রয়েছে সেটা, তো সেটাতে আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে বলছে ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ যে প্রথম যে বিনিয়োগকারী রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনারা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, এখানে আপনাকে দিতে হবে যে আপনার বয়স কত রয়েছে, তারপরে দেখুন জেন্ডার যেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, ধরুন জেন্ডার আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ফোন নাম্বার দিতে হবে, যেটাতে ধরুন রিচার্জ থাকবে, ফোন বা SMS আসবে সেরকম ফোন নাম্বার দিতে হবে। আইডেন্টি প্রুফ রয়েছে, আইডেন্টি প্রুফে কিন্তু বিশাল অপশন রয়েছে, সেটা হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আপনি যে কোনো একটা দিয়েই কিন্তু সাবমিট করতে পারবেন। তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমি আধার কার্ডটাকে সিলেক্ট রাখলাম। তারপর দেখুন আধার কার্ড যখনই সিলেক্ট করলাম এখানে আধার কার্ড নং অর্থাৎ আধার নাম্বারটা কিন্তু দিতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দেব। তারপরে দেখুন বলছে সেকেন্ড ইনভেস্টর, যদি দেখুন এখানে বলছে ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ বলছে দ্বিতীয় ইনভেস্টরের নাম দিতে হবে যদি জয়েন্টে আপনারা বিনিয়োগ করে থাকেন। ধরুন আপনি আর আপনার ভাই মিলে আবেদন করেছেন, আপনি আর আপনার ওয়াইফ মিলে আবেদন করে ইনভেস্ট করেছিলেন, সেক্ষেত্রে জয়েন্টে রয়েছে আপনাদের। তো জয়েন্টে থাকলে দ্বিতীয় ইনভেস্টর যে রয়েছে তার নামটাও এখানে দিতে হবে। আর যদি দ্বিতীয় ইনভেস্টর না থাকে, সিঙ্গেল সার্টিফিকেট থাকে বা একজন বিনিয়োগ করে থাকে সে আবেদন করছে, সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। যদি সেকেন্ড ইনভেস্টর থাকে তাহলে তার ক্ষেত্রেও বয়স, জেন্ডার, ফোন নাম্বার, আইডেন্টি প্রুফ এগুলো সব কিন্তু দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তারপরে দেখুন এখানে আপনার যে অ্যাড্রেস সেটা ফুল অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, ভিলেজ, তারপরে পুলিশ স্টেশন, স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দেওয়ার পরে পিনকোড দেওয়ার পরে আপনারা নিচের দিকে যখন আসবেন তখন দেখতে পাবেন এখানে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ এই যে আবেদনকারী রয়েছে তার কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে বলা হয়েছে। তো প্রথমে যেটা আপনাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে নেম অফ দ্য ব্যাংক অফ ইনভেস্টর, অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকের নামটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখান থেকে আপনারা একটা ব্যাংক সিলেক্ট করে নেবেন যেটাতে আপনারা মানে টাকাটা ইনভেস্টর করেছিলেন। নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টর সেটা কিন্তু দিতে হবে। তারপরে নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, অর্থাৎ আপনার যে ব্রাঞ্চের কোড রয়েছে এগুলো সব কিন্তু আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে পেয়ে যাবেন। তারপরে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের MICR যে রয়েছে সেই কোড কিন্তু আপনাদের দিতে হবে। এগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা আপনাদের যে ব্যাংকের বই রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে সেটার প্রথম পেজে কিন্তু এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। তারপরে IFSC কোড যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়ার পরে আমরা যদি নিজে চলে আসি তাহলে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে ইনভেস্ট করেছিলেন তার ডিটেলস কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের ডিটেলস দিতে হবে। দেখুন প্রথমে বলছে সিরিয়াল নাম্বার 1, দেখুন ক্রমিক নং 1 রয়েছে। এখানে রয়েছে যে আমানত শংসাপত্র, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। কার কার নামে শংসাপত্র সেই নামটা দিতে হবে। আমানতের তারিখ কী রয়েছে সেটা দিতে হবে। আমানতের পরিমাণ অর্থাৎ কত অ্যামাউন্ট রেট ইনভেস্ট করেছিলেন সেটা দিতে হবে। আমানতের শেষ হবার তারিখ অর্থাৎ কবে আপনারা ম্যাচুরিটি পেতেন সেটা দিতে হবে।
কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি কোনো আপনার কোম্পানি থেকে টাকা পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন, না হলে 0 লিখে রাখবেন। তারপরে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, অর্থাৎ এখানে ধরুন আপনি কত টাকা কিন্তু আপনারা ক্লেম করছেন সেটা কিন্তু লিখতে বলছে, বা কত টাকা ফেরত পাওয়া যায়নি সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তারপরে যদি আপনারা দেখেন যে এখানে বলা হয়েছে কত টাকা পাবো, আপনি কিন্তু কত টাকা পাবেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এটা কিন্তু ম্যাচুরিটি হওয়ার পরে যে টাকাটা আপনারা পেতেন, আমি আপনাদের একবার দেখাতে চাইবো, দাঁড়ান। গ্যালারিতে গিয়ে এই যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন এই সার্টিফিকেটের উপরেই কিন্তু সব কিছু লেখা রয়েছে। এখানে ধরুন এই যে ইনভেস্টার রয়েছে, এ কিন্তু এককালীন একটা ইনভেস্ট করেছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এককালীন একটা ইনভেস্টমেন্ট করেছিল 10,000 টাকা, তার ম্যাচুরিটি কিন্তু পাওয়ার কথা ছিল 20,000 টাকা। তাহলে প্রথম ঘরে আপনারা লিখবেন যে আপনাদের 10,000 টাকা ইনভেস্ট ছিল আর আপনাদের পাওয়ার কথা ছিল 20,000 টাকা। আর আপনাদের যদি কিস্তি হয়ে থাকে, ধরুন 500 টাকা মাসে জমা করতেন, বা 2,000 টাকা মাসে জমা করতেন, বা 1,000 টাকা মাসে জমা করতেন, সেক্ষেত্রে আপনাদের কতগুলো কিস্তি গিয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এখানে যেরকম দেখুন লেখা রয়েছে ওয়ান টাইম, দেখুন নং অফ ইনস্টলমেন্ট, এখানে ওয়ান টাইম লেখা রয়েছে। তো আপনাদের কিন্তু এখানে ওয়ান টাইম থাকবে না, আপনি যতগুলো ইনস্টলমেন্ট দিতে চাইছিলেন সেতগুলো কিন্তু থাকবে। ধরুন আপনি 500 টাকা করে 100টা ইনস্টলমেন্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে 100টা কিন্তু ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে। তারপরে 100টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে আপনার যত টাকা ইনভেস্ট হলো, এবং আপনি তারপরে ম্যাচুরিটি হওয়ার পরে বা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি কত টাকা রিটার্ন পেতেন সেটা কিন্তু এখানেই লেখা থাকবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই ফর্মের গিয়ে লিখতে হবে। অবশ্যই আপনার দলিলে এই ডিটেলসগুলো থাকবে, আপনারা কিন্তু একবার চেক করে নেবেন। তো যখনই আপনারা এই জিনিসগুলো দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে কী করতে হবে, এখানে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট বা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড সেটা কিন্তু আপনাকে করতে হবে। এবার কথা হচ্ছে এখানে ধরুন আপনার একের অধিক কিন্তু সার্টিফিকেট রয়েছে, ধরুন আপনি একটা না অনেকগুলো কিন্তু সার্টিফিকেট রয়েছে আপনার কাছে, কারণ আপনি ধরুন একটা 1 লাখ টাকার ধরুন এককালীন আপনি ইনভেস্ট করেছেন, তারপরে ধরুন মাসে 500 টাকার একটা মানে পলিসি করেছিলেন, তারপরে ধরুন একটা ধরুন যে 50,000 টাকা একটা পলিসি করেছিলেন, এরকম ধরুন অনেকের 10টা, অনেকের 20টা, অনেকের 30টা এরকম কিন্তু রয়েছে সার্টিফিকেট। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাড অন করতে হবে। অ্যাড অন কোথায় করবেন, এখানে একটা অপশন দেওয়ার কথা কিন্তু দেয়নি, এখানে অ্যাড করে কিন্তু আপনাদের আরও সার্টিফিকেট পরপর কিন্তু অ্যাড হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু অ্যাড করার নেই অপশন, সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনারা থামুন, এখনই আবেদন করে পরপর আবেদন যদি করতে চান, যাদের একটা রয়েছে তারা তো আবেদন করতে পারেন, যাদের অনেকগুলো রয়েছে সার্টিফিকেট তাদের কিন্তু আলাদাভাবে আবেদন করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি চান যে একই ডকুমেন্ট, ধরুন আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন, এবার সেই আধার কার্ড দিয়েই আপনি এখানে সমস্ত আপনার সার্টিফিকেটগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু ওয়েট করবেন, যখন এখানে দেখবেন যে আরও সার্টিফিকেট অ্যাড করা যাচ্ছে তখন আবেদন করবেন। তাছাড়া 5টা ডকুমেন্টস দিচ্ছে, যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এগুলো যে আইডেন্টি প্রুফ চাওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনার আলাদা সার্টিফিকেট আপলোড করতে পারেন। ধরুন আপনার কাছে 3টা দলিল রয়েছে বা 3টা সার্টিফিকেট রয়েছে, তো সেক্ষেত্রে আপনি 3টার আলাদা আইডেন্টি প্রুফ দিয়ে কিন্তু আপনি আবেদনটা করে নিতে পারেন। আর আমি আপনাদের বলবো, যদি আপনাদের ধরুন 10টা সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি অ্যামাউন্টের যে সার্টিফিকেট সেটাই কিন্তু আপনারা প্রথমে আবেদন করবেন। ধরুন আপনি 5 লাখ টাকার একটা ওয়ান টাইম ডিপোজিট করেছিলেন বা ওয়ান টাইম আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা, আর আপনি ধরুন একটা 2 লাখ টাকার করেছিলেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমে 2 লাখ টাকারটা করবেন না, প্রথমে কিন্তু আপনি 5 লাখ টাকারটাই করবেন, কারণ আপনি প্রথমে যেটা নিতে চাইবেন রিফান্ড সেটা যেন অ্যামাউন্টটা বেশি হয়ে থাকে। ধরুন আপনি 2 লাখ টাকা নিলে আপনার কি হবে, কিন্তু 5 লাখ টাকা যদি রিফান্ডটা আসে তাহলে আপনার অনেকটা কিন্তু কাজ হবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনাদের দলিলে কোনোটা যদি 50,000 টাকার দলিল থাকে আর কোনোটা যদি 70,000 টাকার থাকে, তো সেক্ষেত্রে আপনি 70,000 টাকারটাই কিন্তু আগে আবেদন করবেন। তো যাই হোক, এগুলো সব কিছু আপনারা কমপ্লিট করলেন, করার পরে কী করতে হবে, এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে আপনাদের ক্লিক করতে হবে। কিন্তু এখানে আমি দেখুন ফার্স্ট ইনভেস্টরের নাম দেয়নি, যার জন্য কিন্তু এখানে আপলোড করা যাচ্ছে না। তো এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম দিতে হবে, তো আপনারা এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম দিয়ে তারপরেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এখানে একটা আমি নাম দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বা দেখার জন্য। এখানে ধরুন আমি ইয়বং নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এবার কিন্তু এই যে ডিটেলস যেগুলো চাওয়া হচ্ছে, এজ, সেগুলো আমরা একটা দিয়ে দেবো। ধরুন এখানে আমি দিয়ে দিলাম, তারপরে মেল যেটা আমরা ওটা সিলেক্ট করে রাখলাম, এরকম আপনি অরিজিনাল ডিটেলস আপনারা দিবেন। তারপরেই কিন্তু আপনারা নিচে গিয়ে এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এটার উপরে ক্লিক করবেন। তো দেখুন ফার্স্টে এখানে সব কিছু না দিলে কিন্তু হবে না, আর তো ফোন নাম্বার, ব্যাঙ্ক ডিটেলসগুলো সব দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এখানে আপলোড করাতে পারবেন ডকুমেন্ট। এবার ডকুমেন্ট কী আপলোড করতে হবে, এখানে কিন্তু আপনাদের এই যে ধরুন আপনার কাছে দলিল রয়েছে, এই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আপনার একটা ডকুমেন্ট আপলোড যেটা আপনি সিলেক্ট করবেন সেটা আপলোড করতে হবে। ধরুন আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আধার কার্ডটা সিলেক্ট করতে হবে। আপনার যে ব্যাঙ্ক
অ্যাকাউন্টে যেটাতে আপনি রিফান্ড নিতে চান বা যে ব্যাঙ্ক ডিটেলসটা আপনি এখানে দিলেন সেটার যে প্রথম পেজ রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। এগুলো যখন আপনারা সমস্ত কিছু আপলোড করবেন, আর আপনার কাছে যদি ব্যাংকের ক্যান্সেল চেক থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা ওখানে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মানে এই যে আবেদন রয়েছে সেটা কিন্তু সাবমিট করতে পারবেন। এবার যখনই আপনারা সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের একটা মেসেজ দিয়ে দিবে যে সাকসেসফুলিভাবে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দেখুন এখানে সেভ করা হয়েছে। দেখুন এখানে বলছে www.rosevalleyadc.com says ইনভেস্টর সেভ সাকসেসফুলি। যখনই আপনাদের এরকম চলে আসবে যে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, তখনই কিন্তু আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ আপনি যে আবেদনটা করলেন সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আবেদনটা সেভ করে নিচ্ছে এই পোর্টালে। তারপরে কিন্তু এই যে কর্তৃপক্ষ রয়েছে বা কমিটি রয়েছে তারা কিন্তু আপনার ইনভেস্টর যেটা করেছিলেন আপনি সেটা ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পরে আপনি কত টাকা রিফান্ড পেতে পারেন সেটা কিন্তু তারা নিজেরা সিলেক্ট করবে। কারণ ধরুন এখানে অনেক ইনভেস্টর রয়েছে, তো আপনাকে যদি আপনার ফুল অ্যামাউন্ট রিফান্ড করে দেয় তাহলে বাকিরা কিভাবে রিফান্ড পাবে? তো সেক্ষেত্রে আপনি যত মানে অ্যামাউন্ট করেছেন, ইনভেস্ট করেছেন, তত টাকা কিন্তু রিফান্ড নাও পেতে পারেন। ধরুন আপনি 5 লাখ টাকা রিফান্ড করেছে ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে আপনি হয়তো 50%, 60%, 80% পেতে পারেন। কারণ এই যে আবেদনকারীরা রয়েছে যারা মনে করুন আবেদন করবে তাদের অ্যামাউন্টের যত হবে সবাইকে কিন্তু কিছু না কিছু করে রিফান্ড দেওয়ার চেষ্টা করবে। তো তাদের কাছে যদি ম্যাক্সিমাম ফান্ড থাকে, অর্থাৎ এই যে রোজভ্যালির যে প্রপার্টি রয়েছে সেগুলো যদি নিলাম করে যদি দেখা যাচ্ছে অনেক টাকা আসছে, সেক্ষেত্রে আপনাদের সব ফুল টাকা ব্যাক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল টাকাই ব্যাক করবে, না হলে কিন্তু আপনাদের 50, 60 বা 30 কত পার্সেন্ট করবে তারা কিন্তু সেটা সিলেক্ট করে আপনাদের কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু টাকাটা পাঠিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকা প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটা হয়তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো যাই হোক, যদি আপনার জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন, সেটার রিপ্লাই কিন্তু আমরা তৎক্ষণাৎ আপনাকে দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।